পুনে শহরের সন্ধ্যা যেন নিজের গভীর ক্লান্তি আর না বলা অস্থিরতাকে বুকে জড়িয়ে নিচ্ছিল। অস্তগামী সূর্যের হালকা কমলা আলো রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ছিল, যেন দিনের শেষ মুহূর্তেও শহরকে কিছু অনুভূতি উপহার দিতে চায়। উঁচু উঁচু আকাশ ছোঁয়া ইমারতের ঝলমলে আলো আর দ্রুতগতির জীবনের মাঝে এক সূক্ষ্ম শূন্যতা ভাসছিল। প্রতিটি চেহারার পেছনে যেন কোনো না বলা যন্ত্রণা লুকিয়েছিল। মন্দিরের ঘণ্টার মিষ্টি ধ্বনি বাতাসে মিশে ক্ষণিকের শান্তি ছড়িয়ে দিচ্ছিল, কিন্তু শহরের ছুটন্ত গতি সেই শান্তিকে তৎক্ষণাৎ গিলে ফেলছিল। রাহুল শর্মা, বয়স 52 বছর, নিজের গাড়ির পেছনের সিটে বসে জানলার বাইরে তাকিয়েছিলেন। তার কোম্পানির একটি বড় মিটিং মাত্র শেষ হয়েছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত তার একটি ইশারাতেই নেওয়া হয়েছে। তার কাছে সবকিছুই ছিল, অঢেল ধন, প্রতিষ্ঠা এবং প্রভাব, কিন্তু তবুও তার ভেতরে এক অসহ্য শূন্যতা বাসা বেঁধেছিল, যা প্রতিদিন আরও গভীর হয়ে উঠছিল। তার চেহারায় সফলতার উজ্জ্বল ছাপ ছিল, কিন্তু চোখে ছিল এমন এক ক্লান্তি যা শুধু কাজের নয়, বরং আত্মার গভীর বোঝার ছিল। গাড়িটি যখন শহরের পুরনো অংশে প্রবেশ করল, তার নজর হঠাৎ একটি ছোট মন্দিরের ওপর পড়ল। মন্দিরটি সাধারণ ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত শান্তি ছিল যা তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। তিনি তৎক্ষণাৎ গাড়ি থামানোর নির্দেশ দিলেন এবং কোনো দ্বিধা ছাড়াই মন্দিরের দিকে এগিয়ে গেলেন। তার পদক্ষেপ ছিল ধীর, যেন তিনি এমন এক জায়গায় পৌঁছচ্ছেন যেখানে তার মনের অজানা উত্তর লুকিয়ে আছে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই পরিবেশ একেবারে বদলে গেল। ঘণ্টার মধুর ধ্বনি আর আগরবাতির মিষ্টি সুগন্ধ তাকে কয়েক মুহূর্তের জন্য স্থির করে দিল। তিনি চোখ বন্ধ করে ভগবানের সামনে মাথা নত করলেন, কিন্তু তার ভেতরে কোনো স্পষ্ট প্রার্থনা ছিল না, শুধু এক অজানা অস্থিরতা আর বোঝা যা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর চোখ খুললেন, কিন্তু চেহারায় শান্তি আসেনি। সেই ভারী মন নিয়েই তিনি বাইরের দিকে এগিয়ে গেলেন। মন্দির থেকে বের হতেই তার চোখ পড়ল সামনের দৃশ্যে। রাস্তার ধারে কয়েকটি ছেলে একটি মেয়েকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল। তাদের হাসিতে ছিল অপমান, আর ব্যবহারে ছিল সেই কঠোরতা যা দুর্বলকে নিচু করে তৃপ্তি পায়। মেয়েটি চুপচাপ দাঁড়িয়েছিল, মাথা নিচু। তার চেহারায় শুধু ভয় নয়, ছিল গভীর কষ্ট আর অপমানের নীরব স্বীকৃতি। এই দৃশ্যটি তার জীবনের প্রতিদিনের বাস্তবতার মতোই মনে হচ্ছিল। রাহুল শর্মা এই দৃশ্য দেখে ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি দেরি না করে এগিয়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালেন। তার ব্যক্তিত্বের দৃঢ়তা আর চোখের কঠোরতা ছেলেগুলোকে পিছিয়ে যেতে বাধ্য করল। কয়েক মুহূর্তের মধ্যেই তারা সেখান থেকে চলে গেল এবং চারপাশে এক ভারী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। এখন সেখানে শুধু রাহুল আর ওই মেয়েটি দাঁড়িয়েছিল, যেন সময় সেই মুহূর্তে থমকে গেছে। রাহুল তার অবস্থা বুঝতে পারলেন। স্পষ্ট ছিল যে মেয়েটি একেবারে অসহায় এবং এই জায়গায় একা থাকে। মন্দিরের পাশেই সে কোনো মতে জীবন কাটাচ্ছিল, কোনো সাহায্য ছাড়াই। তার না ছিল পরিবার, না ছিল নিরাপদ আশ্রয়। প্রতিদিন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এবং তবুও সে নিজেকে কোনো মতে সামলে রেখেছে। এই দৃশ্য তার ভেতরে গভীর সমবেদনা জাগিয়ে তুলল। তিনি অনুভব করলেন যে এই জায়গাটি তার জন্য একেবারেই নিরাপদ নয়, এবং একা থাকা প্রতিদিন নতুন বিপদ ডেকে আনছে। তিনি নিজের মনের কথা স্পষ্টভাবে তার সামনে রাখলেন। তিনি তাকে বোঝালেন যে সে যেন তাকে নিজের বাবার মতো ভাবে, তার উপর ভরসা করে এবং ভয় না পেয়ে তার সঙ্গে চলে আসে। তার কথায় কোনো লোক দেখানো ছিল না, ছিল শুধু সত্যিকারের চিন্তা আর নিরাপত্তার আশ্বাস। প্রিয়াঙ্কার জন্য এই মুহূর্তটি অত্যন্ত কঠিন ছিল। সে নিজের জীবনে অনেক কিছু হারিয়েছে, এবং এখন কারো ওপর ভরসা করা তার পক্ষে সহজ ছিল না। তার ভেতরে ভয় ছিল যে এই ভরসাও হয়তো ভেঙে যাবে। সে চারদিকে তাকালো, সেই একই রাস্তা, সেই একই অপমান, সেই একই একাকিত্ব। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটির দিকে তাকালো, যার চোখে সে প্রথমবার সততা দেখতে পেল। তার মনে গভীর সংশয় ছিল, কিন্তু সেই সংশয়ের মাঝেও একটুকরো আশা জেগে উঠছিল। সে নিজের ভেতরে চলতে থাকা সংঘর্ষ অনুভব করল। একদিকে ভয় তাকে আটকে রেখেছিল। কিছুক্ষণ সে এই দ্বন্দ্বে দাঁড়িয়ে নিজের সঙ্গে লড়াই করল, কিন্তু ধীরে ধীরে ভয় কমতে শুরু করল এবং ভরসা জায়গা করে নিতে লাগল। সে অনুভব করল যে হয়তো এটাই সেই পথ যা তাকে এই অন্ধকার থেকে বের করে আনতে পারে। অবশেষে সে নিজের সিদ্ধান্ত নিয়ে নিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন সে ওই ভরসাকে গ্রহণ করে নিয়েছে। রাহুলও তার এই সিদ্ধান্ত অনুভব করলেন। মন্দিরের বাইরে নেওয়া সেই সিদ্ধান্ত এখন এক নতুন পথের শুরু হয়ে দাঁড়িয়েছে।
রাহুলের সাথে হাঁটার সময় প্রিয়াঙ্কার পদক্ষেপ ছিল ধীর, যেন প্রতি পদক্ষেপে সে তার পুরনো জীবন থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। তার মনে অগণিত প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নগুলোর মাঝে একটু আশাও ছিল যা তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছিল। গাড়িতে ওঠার সময় সে একবার পেছন ফিরে মন্দিরটিকে দেখল, যা এতদিন তার একমাত্র আশ্রয় ছিল। যে জায়গায় সে তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো কাটিয়েছে, এখন তা তার থেকে দূরে সরে যাচ্ছিল। গাড়িটি শহরের রাস্তা দিয়ে যেতে যেতে এক আলাদা জগতের দিকে এগোচ্ছিল। পথে দেখা চকচকে আলো তার কাছে নতুন ছিল, কিন্তু তার ভেতরে এখনও সংশয় ছিল যে সে এই জগতের অংশ হতে পারবে কিনা। কিছুক্ষণ পর গাড়িটি একটি বিশাল এবং জাঁকজমকপূর্ণ বাংলোর সামনে এসে থামল। গেট খুলে গেল এবং গাড়ি ভেতরে প্রবেশ করল। প্রিয়াঙ্কা বাড়িটি দেখল, যেখানে সবকিছু সুসজ্জিত এবং আলিশান, কিন্তু ওই ঐশ্বর্যের মাঝেও এক অদ্ভুত নীরবতা ছিল। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামল এবং রাহুলের পেছন পেছন ভেতরে এগিয়ে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সে অনুভব করল যে এখানে সবকিছু থাকা সত্ত্বেও কিছু একটা অভাব রয়ে গেছে। চাকর বাকররা নিজেদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু কারো চেহারায় সেই আপনত্ব ছিল না যা একটি পরিবারে থাকে। পরিবেশে এক শীতলতা ছিল, যেন এই বাড়িটি বহু বছর ধরে শুধু আনুষ্ঠানিকতার ওপর চলছে। প্রিয়াঙ্কা এই পরিবেশ অনুভব করল এবং তার ভেতরে হালকা অস্বস্তি জেগে উঠল। রাহুল তাকে সরাসরি একটি ঘরের দিকে নিয়ে গেলেন। ঘরে হালকা আলো ছিল এবং শান্ত পরিবেশ ছিল, কিন্তু সেই শান্তির মাঝেও এক যন্ত্রণা লুকিয়েছিল। বিছানায় অর্জুন শুয়েছিল, তার শরীর দুর্বল, চেহারা ফ্যাকাশে এবং চোখে গভীর ক্লান্তি। সে বয়সে যুবক ছিল, কিন্তু অসুস্থতা তাকে সময়ের আগেই ক্লান্ত করে দিয়েছিল। তার চারপাশে সবকিছু মজুদ ছিল, ওষুধ, সুবিধা, চাকর, কিন্তু তাতে সেই আবেগীয় সাহারা ছিল না যা অসুস্থ মানুষের জন্য সবচেয়ে জরুরি। প্রিয়াঙ্কা তাকে ভালো করে দেখল এবং তার ভেতরে সহজ করুণা জেগে উঠল। সে নিজের জীবনে কষ্টকে খুব কাছ থেকে অনুভব করেছে, তাই অন্যের কষ্ট সহজেই চিনতে পারে। সে বুঝতে পারল যে এই অসুখ শুধু শরীরের নয়, একাকিত্বেরও। রাহুল তার সামনে পরিস্থিতি স্পষ্ট করে দিলেন যে এই বাড়িতে মা নেই। বছরের পর বছর ধরে এই বাড়িতে একজন নারীর অভাব অনুভূত হয়েছে, যে শুধু কাজ করবে না, আপনত্বও দেবে। চাকর বাকররা সব কিছু করে, কিন্তু কারো কাছে সেই অনুভূতি নেই যা হৃদয়ের সাথে জুড়ে যায়। তিনি আশা প্রকাশ করলেন যে প্রিয়াঙ্কা এই অভাব পূরণ করতে পারবে এবং অর্জুনের যত্ন এমনভাবে করতে পারবে যেমন আপনজন করে। প্রিয়াঙ্কার জন্য এটি এক নতুন দায়িত্ব ছিল। সেই বাড়িতে সাহারা খুঁজতে এসেছে, কিন্তু এখন তাকে নিজেকে কারো সাহারা হতে হবে। সেই দায়িত্ব বুঝল এবং ধীরে ধীরে তা গ্রহণ করতে লাগল। তার ভেতরের ভয় কিছুটা কমতে শুরু করেছিল এবং তার জায়গা নিয়েছিল একটি উদ্দেশ্য, কারো জীবনকে একটু ভালো করার উদ্দেশ্য। দিন কাটতে লাগল এবং প্রিয়াঙ্কা নিজের ভূমিকা পুরো সততার সাথে পালন করতে শুরু করল। সে সময় মতো অর্জুনকে ওষুধ দিত, মন দিয়ে খাবার খাওয়াতো এবং তার প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত। সে শুধু আনুষ্ঠানিকভাবে কাজ করত না, প্রতিটি কাজের সত্যিকারের ভাব থাকত। সে অর্জুনকে একজন রোগীর মতো নয়, একজন মানুষের মতো দেখতে শুরু করল এবং এটাই ছিল তার সবচেয়ে বড় বিশেষত্ব। ধীরে ধীরে এই যত্নের প্রভাব দেখা দিতে লাগল। অর্জুনের চেহারায় আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরে আসতে লাগল। তার চোখে এখন সেই গভীর শূন্যতা ছিল না। সে অনুভব করতে শুরু করল যে এখন কেউ আছে যে তাকে বোঝে, যে তার প্রয়োজন না বললেও বুঝে নেয়। এই অনুভূতি তার জন্য নতুন, কিন্তু খুব স্বস্তিদায়ক ছিল। প্রিয়াঙ্কার আসার ফলে বাড়ির পরিবেশও বদলাতে শুরু করল। যেখানে আগে শুধু নিস্তব্ধতা ছিল, সেখানে এখন হালকা জীবনের শব্দ শোনা যেতে লাগল। সকালের শুরু এখন কিছুটা জীবন্ত হয়ে উঠল এবং সন্ধ্যা আগের চেয়ে কম ভারী মনে হতে লাগল। এই পরিবর্তন ধীরে ধীরে হলেও তা এত গভীর ছিল যে তাকে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। রাহুল শর্মা এই সব চুপচাপ দেখছিলেন। তার ভেতরে এক অদ্ভুত শান্তি আসতে শুরু করেছিল, যা তিনি দীর্ঘদিন অনুভব করেননি। তার মনে হতে লাগল যে সম্ভবত তিনি প্রথমবার এমন সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু তার জন্য নয়, অন্য কারো জন্যও গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার উপস্থিতি এই বাড়িটিকে শুধু সুসজ্জিত করেনি, বরং তাতে নতুন জীবন ভরে দিয়েছিল। এখন এই বাড়িটি শুধু একটি আলিশান বাংলো নয়, ধীরে ধীরে একটি পরিবার হয়ে উঠছিল। প্রিয়াঙ্কার সারল্য আর সত্যিকারের প্রচেষ্টা ওই নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল, যা বছরের পর বছর এই বাড়িতে ছড়িয়েছিল। আর এটাই ছিল সেই মুহূর্ত যেখানে প্রথমবার এই বাড়িতে বাড়ির মতো অনুভূতি জন্ম নিতে শুরু করল। দিন কাটতে কাটতে বাড়ির পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে উঠেছিল। সেই সন্ধ্যায় তিনজন একসাথে খাবারের জন্য বসেছিলেন। এটি একটি সাধারণ দৃশ্য ছিল, কিন্তু তার ভেতরে গভীর ঘনিষ্ঠতা লুকিয়েছিল। খাবারের থালার সাথে সাথে এখন এই বাড়িতে আপনত্বও পরিবেশন করা হতে লাগল এবং এই পরিবর্তন প্রতিটি চেহারায় পরিষ্কার ফুটে উঠছিল। খাওয়া শেষ হওয়ার পর পরিবেশে এক শান্ত স্থিতি এলো। এটাই ছিল সেই মুহূর্ত যখন রাহুলের নজর বারবার প্রিয়াঙ্কার দিকে উঠছিল। কিছুক্ষণ পর তিনি তার অতীতের বিষয়ে জানার ইচ্ছা প্রকাশ করলেন। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে রইল, যেন নিজের ভেতরের পুরনো ক্ষতগুলো আবার স্পর্শ করতে ভয় পাচ্ছে। কিন্তু ধীরে ধীরে তার ভেতরের কষ্ট বাইরে আসতে লাগল।
সে তার শৈশবকে মনে করল, যখন তার একটি ছোট পরিবার ছিল। তার বাবা একটি কোম্পানিতে শ্রমিক ছিলেন, সৎ, পরিশ্রমী এবং পরিবারের জন্য প্রতিদিন সংঘর্ষ করা একজন মানুষ। ঘর সাধারণ হলেও তাতে শান্তি আর আপনত্ব ছিল। তার মা সবসময় তার সাথে থাকতেন এবং ওই ছোট জগতই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। একদিন হঠাৎ সব বদলে গেল। ওই কোম্পানিতে একটি বড় দুর্ঘটনা ঘটল, যা তার জীবনকে এক আঘাতেই তছনছ করে দিল। তার বাবা ওই দুর্ঘটনার শিকার হলেন এবং তার মৃত্যুতে ওই ছোট পরিবারটি পুরোপুরি ভেঙে গেল। এটি শুধু একজনের মৃত্যু নয়, বরং পরিবারের প্রতিটি স্বপ্নের শেষ ছিল। ওই দুর্ঘটনা শুধু উপার্জনকারীকে কেড়ে নেয়নি, একটি শিশুর পুরো শৈশবও কেড়ে নিয়েছিল। তারপর তার মা এই শোক সহ্য করতে পারেননি। স্বামীকে হারানোর যন্ত্রণায় তিনি ভেতর থেকে ভেঙে পড়েছিলেন এবং কিছু সময়ের মধ্যেই তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন। সেই সময় প্রিয়াঙ্কার বয়স ছিল মাত্র 12 বছর। এত ছোট বয়সে সে এমন সব দেখেছে যা প্রাপ্তবয়স্কদের পক্ষেও সহ্য করা কঠিন। তার পরের জীবন শুধু সংঘর্ষে পরিণত হলো। সে কোনো সাহারা পায়নি। তার পড়াশোনা সেখানেই বন্ধ হয়ে গেল। তার স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে গেল। সে ধীরে ধীরে ওই মন্দিরের কাছে চলে এলো, যেখানে সে নিজের জন্য একটু জায়গা করে নিল। ওই মন্দিরই তার আশ্রয় হয়ে উঠল। সে দিন কাটাতো আর রাতে কোনো কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ত। ছোটখাটো কাজ করে পেট চালানো শিখেছিল, কিন্তু জীবন শুধু বেঁচে থাকার নাম হয়ে রয়ে গিয়েছিল। এইসব বলার সময় প্রিয়াঙ্কার চেহারা শান্ত ছিল, কিন্তু তার চোখে সেই কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল, যা বছরের পর বছর জমেছিল। প্রতিটি শব্দের পেছনে ছিল গভীর যন্ত্রণা। রাহুল এইসব শোনার সময় পুরোপুরি স্থির ছিলেন, কিন্তু তার ভেতরে গভীর তুফান বয়ে যাচ্ছিল। প্রিয়াঙ্কার প্রতিটি শব্দের সাথে তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। যখন সে তার বাবার চাকরি আর ওই দুর্ঘটনার কথা বলছিল, রাহুলের চেহারায় অদ্ভুত অস্থিরতা ফুটে উঠছিল। তার মনে পুরনো স্মৃতি জেগে উঠছিল। সেই একই ফ্যাক্টরি, সেই একই দুর্ঘটনা, সেই একই বিশৃঙ্খলা। যখন প্রিয়াঙ্কা কোম্পানির নাম আর তার বাবার নাম বলল, রাহুলের ভেতরে সব কিছু থমকে গেল। ওই নাম তার কাছে অজানা ছিল না। এটি সেই ঘটনা যাকে তিনি বছর আগে নিজের জীবনের এক বন্ধ অধ্যায় বলে মেনে নিয়েছিলেন। কিন্তু আজ সেই অধ্যায় আবার খুলে গেল। তিনি হঠাৎ অনুভব করলেন যে এটি সেই একই শ্রমিক যার মৃত্যু ওই দুর্ঘটনায় হয়েছিল, সেই দুর্ঘটনা যাকে তিনি নিজের শক্তি আর টাকার জোরে চেপে দিয়েছিলেন। তিনি কখনো জানার চেষ্টা করেননি যে ওই ঘটনার পর ওই পরিবারের কি হয়েছে। আজ যখন সত্য তার সামনে দাঁড়িয়ে, তখন তিনি অনুভব করলেন যে তিনি শুধু একটি ভুল করেননি, একটি পুরো জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। প্রিয়াঙ্কার প্রতিটি কথা তার জন্য তীরের মতো হৃদয় বিঁধছিল। কিন্তু তিনি সেই মুহূর্তে নিজের ভাবাবেগ লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন, কারণ তিনি জানতেন এই সত্য এখনই সামনে আনা ঠিক হবে না। ওই রাতে বাড়ির পরিবেশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির ভেতরে এখন এক গভীর রহস্য লুকিয়েছিল। প্রিয়ঙ্কা নিজের অতীত বলে হালকা হয়ে গিয়েছিল, কিন্তু রাহুলের ভেতরে নতুন বোঝা জন্ম নিয়েছিল। দিনগুলো এখন আর আগের মতো ছিল না। প্রিয়ঙ্কার নিঃস্বার্থ সেবা আর তার শান্ত উপস্থিতি ওই নিস্তব্ধতাকে নরম করে দিয়েছিল। অর্জুনের ঘরের জানলাগুলো এখন আরও বেশি খোলা থাকতে লাগল এবং তার চেহারায় জীবনের হালকা আভা ফিরে আসতে দেখা যাচ্ছিল। অসুস্থতা এখনও পুরোপুরি যায়নি, কিন্তু আশা দেখা যাচ্ছিল। প্রিয়ঙ্কার প্রভাব খাবারের থালা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। সে অর্জুনের দিনলিপি এমনভাবে সামলাতে শুরু করল যেন তার স্বাস্থ্য শুধু শরীরের সাথে নয়, মনের সাথেও যুক্ত। সময়মতো ওষুধ দেওয়া, ধৈর্য ধরে খাবার খাওয়ানো, জামা কাপড় ও ঘরের পরিচ্ছন্নতা রাখা, দুর্বল শরীর সহজতার সাথে সামলানো, এই সবের মাঝে সমবেদনা আর আপনত্ব ছিল। সেই আপনত্ব যার অভাব অর্জুন অনেক দিন ধরে অনুভব করছিল। ধীরে ধীরে অর্জুনের ভেতরেও পরিবর্তন আসতে লাগল। আগে যে চেহারা সবসময় ম্লান থাকত, তাতে এখন হালকা চমক ফিরছিল। সে এখন শুধু বিছানায় পড়ে থাকত না, কখনো জানলার পাশে বসত, কখনো ঘরের বাইরে দেখার চেষ্টা করত, কখনো চারপাশের জিনিসে আগ্রহ নিত। এই পরিবর্তন হঠাৎ আসেনি, এটি ছিল সেই নিরবচ্ছিন্ন যত্নের ফল যা তার ভেতরে বেঁচে থাকার ইচ্ছা আবার জাগিয়ে তুলছিল। অর্জুনের এই টান ধীরে ধীরে গভীর হতে থাকল। সে অনুভব করতে লাগল যে প্রিয়ঙ্কা শুধু দেখাশোনা করা মেয়ে নয়, তার জীবনের সেই খালি জায়গাটা পূরণ করছে যা সে নিজেও ঠিকমতো চিনতে পারেনি। তার উপস্থিতিতে সে অদ্ভুত শান্তি পেত। তার দিনলিপি, খাবার, ওষুধ, ওঠা বসা সব কিছু এখন কোনো না কোনোভাবে প্রিয়ঙ্কার সাথে যুক্ত হয়ে গিয়েছিল।
সে তাকে ছাড়া শুধু অসুবিধা নয়, এক ভেতরের শূন্যতাও অনুভব করতে শুরু করেছিল। প্রিয়ঙ্কার ভেতরেও পরিবর্তন হচ্ছিল। শুরুতে সে এই বাড়িকে শুধু সাহারা ভেবেছিল এবং অর্জুনের দেখাশোনাকে দায়িত্ব হিসাবে নিয়েছিল, কিন্তু সময়ের সাথে এই ভাবনা বদলাতে লাগল। এখন সে অর্জুনকে শুধু অসুস্থ যুবক হিসাবে দেখত না, তার প্রতি তার মনে এক কোমল অনুভূতি জন্ম নিয়েছিল। যখন সে অর্জুনের চেহারায় হালকা হাসি দেখত, তখন নিজের ভেতরে অজানা স্বস্তি অনুভব করত। রাহুল শর্মা এইসব মন দিয়ে দেখছিলেন। তার কাছে এই পরিবর্তন লুকানো ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্ক এখন শুধু সেবা আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। অর্জুনের চেহারার পরিবর্তনশীল উজ্জ্বলতা, তার মনের ধীরে ধীরে খুলে যাওয়া এবং প্রিয়ঙ্কার চোখে তার জন্য নেমে আসা উদ্বেগ, এই সব রাহুলকে বুঝিয়ে দিল যে দুজনের মধ্যে এমন এক ভাব জন্মেছে যা শুধু দয়া বা দায়িত্বের ফল নয়। এটি এমন এক বন্ধন যা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছিল এবং যাতে সততা ছিল। রাহুল নিজের ছেলেকে অনেক দিন পর জীবনের দিকে ফিরতে দেখেছিলেন এবং এই ফেরার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল প্রিয়ঙ্কা। অন্যদিকে তিনি দেখছিলেন যে প্রিয়ঙ্কা এই বাড়িতে বাইরের মানুষের মতো হয়ে নেই। তার সারল্য, সমর্পণ আর চরিত্র এই বাড়িকে শুধু সামলাচ্ছিল না, বরং তাকে ঘর বানাচ্ছিল। এই উপলব্ধি রাহুলের ভেতরে এক নির্ণায়ক চিন্তার জন্ম দিল। একদিন তিনি এই চিন্তাকে শব্দ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রিয়াঙ্কাকে পরিষ্কারভাবে বললেন যে সে এই বাড়ির পুত্রবধূ হতে পারে। এটি শুধু আনুষ্ঠানিক প্রস্তাব নয়, বরং সেই অনুভূতির পরিণাম যা তিনি গত কয়েকদিন ধরে ভেতরে ভেতরে বুঝতে পেরেছিলেন। তার কাছে এই সিদ্ধান্ত শুধু অর্জুনের ভবিষ্যতের সাথে যুক্ত ছিল না, বরং এই সত্যের সাথেও যুক্ত ছিল যে প্রিয়াঙ্কা এখন এই বাড়ির প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি এই ভাব কোনো প্যাচালো না করে সরাসরি তার সামনে রাখলেন। এটা শুনতেই প্রিয়াঙ্কার ভেতরে সবকিছু এক মুহূর্তের জন্য থমকে গেল। তার জন্য এই মুহূর্তটি অপ্রত্যাশিত ধাক্কার চেয়ে কম ছিল না। তার মন ঘাবড়ে উঠল। তার প্রথম প্রতিক্রিয়া ছিল সংশয় আর ভয়। তার মনে হলো যেন তার সামনে হঠাৎ এমন এক জগতের দরজা খুলে দেওয়া হয়েছে যার ভেতরে পা রাখার সাহস সে সঞ্চয় করতে পারছে না। সে নিজের জীবনের সত্য দেখল। সে অসহায়, তার কোনো পরিবার নেই, কোনো সামাজিক পরিচয় নেই, কোনো নাম নেই যা এই বড় বাড়ির প্রতিষ্ঠার সামনে রাখা যায়। সে নিজেকে এই বাড়ির ঐশ্বর্যের সামনে খুব ছোট মনে করল। তার মনে হলো তার অতীত আর অবস্থা এই বাড়ির চৌকাঠে পা রাখতেই প্রশ্ন হয়ে দাঁড়াবে। সে ভাবল এত বড় বাড়িতে তার স্থান কিভাবে নির্ধারিত হবে এবং এই সম্পর্ককে মানুষ কোন নজরে দেখবে। তার মনে গভীরভাবে গেঁথেছিল যে সাহারা পাওয়া আর কোনো বড় বাড়ির পুত্রবধূ হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তার মনে হতে লাগল এই সম্পর্ক শুধু আবেগীয়ভাবে নয়, সামাজিকভাবেও অনেক বড় এবং সম্ভবত সে সেই বোঝা বইতে পারবে না। তার আত্মসম্মানও তাকে ভেতর থেকে আটকে দিচ্ছিল। যখন রাহুল তার মনের এই অবস্থান অনুভব করলেন, তখন তিনি ভেতর থেকে গভীর আঘাত পেলেন। তিনি ভেবেছিলেন এই প্রস্তাব তার জন্য সম্মান আর নিরাপত্তার পথ হবে, কিন্তু প্রিয়াঙ্কার দ্বিধা আর তার পেছনে লুকোনো অস্বীকৃতি তাকে নাড়িয়ে দিল। তার মনে হলো যেন আবার সেই দূরত্ব এসে দাঁড়িয়েছে যা সম্পর্ক আর অনুভূতির মাঝে বাধা হয়ে দাঁড়ায়। প্রিয়াঙ্কার মনে জন্মানো এই অস্বীকার রাহুল শর্মার ভেতরে খুব গভীরভাবে নেমে গেল। সেই রাতে রাহুল নিজের ঘরে অনেক রাত পর্যন্ত বসে রইলেন। বাড়িতে নিস্তব্ধতা ছড়িয়েছিল, কিন্তু তার চেয়েও ভারী ছিল তার মন। বছরের পর বছর চেপে রাখা অতীত আবার পূর্ণ শক্তি নিয়ে তার স্মৃতিতে ফিরে এলো। সেই একই ফ্যাক্টরি, সেই দুর্ঘটনা, সেই একটি অবহেলার মুহূর্ত এবং তারপর সবকিছু টাকা আর প্রভাব দিয়ে চেপে দেওয়া। ওই সময় তিনি নিজের পদ মর্যাদা আর ব্যবসা বাঁচিয়ে নিয়েছিলেন, কিন্তু সম্ভবত সেদিনই তিনি নিজের ভেতরের শান্তি হারিয়েছিলেন। এত বছর তিনি বাইরের সফলতার সাথে বেঁচেছিলেন, কিন্তু ভেতরে সেই অপরাধবোধ তার সাথে সাথে চলছিল। এখন যখন প্রিয়াঙ্কা এই বাড়িতে আছে এবং তার চেহারায় তিনি ওই পুরনো দুর্ঘটনার ছায়া চিনতে পেরেছেন, তখনও তিনি সত্যকে শব্দ দেওয়ার সাহস জোগাতে পারছিলেন না। কিন্তু প্রিয়াঙ্কার অস্বীকার তার ভেতরের শেষ দেয়ালটিও ভেঙে দিল। তার মনে হতে লাগল যে যদি এখনও সত্য না বলেন, তবে তিনি আবার সেই একই ভুল করবেন। পরের দিন তিনি নিজের মনকে সামলে প্রিয়াঙ্কার সামনে সেই সত্যটি রেখে দিলেন যা তিনি এত বছর ধরে ভেতরে চেপে রেখেছিলেন। তিনি পরিষ্কার করে দিলেন যে প্রিয়াঙ্কার বাবা যে কোম্পানিতে শ্রমিক ছিলেন সেটি তারই কোম্পানি। তিনি স্বীকার করলেন যে সেই দুর্ঘটনা যাতে প্রিয়াঙ্কার বাবার প্রাণ গিয়েছিল, সেটি শুধু দুর্ঘটনা নয়, তার অবহেলা আর সিদ্ধান্তের ভুলের সাথে যুক্ত ছিল। ওই শ্রমিক কোনো অজানা নাম ছিল না, তিনি ছিলেন প্রিয়াঙ্কার বাবা, এবং এই পরিচয় তার অপরাধকে আরও ভারী করে তুলছিল।
তিনি ওই পুরনো সময়ের পুরো স্তর নিজের ভেতর থেকে বের করে সামনে রেখে দিলেন। দুর্ঘটনার পর তিনি নিজের দায়িত্ব সততার সাথে স্বীকার করেননি। কষ্ট সহ্য করা পরিবারের দিকে তাকানোর বদলে নিজের প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছিলেন। টাকা দিয়ে আওয়াজ বন্ধ করা হয়েছিল, কাগজে সত্য বদলে দেওয়া হয়েছিল এবং জীবন এগিয়ে গিয়েছিল। কিন্তু এই এগিয়ে যাওয়া শুধু বাইরের জগতে হয়েছিল, তার ভেতরে সেই সব কখনো শেষ হয়নি। তিনি বছরের পর বছর এই অপরাধবোধ নিয়ে বেঁচেছিলেন এবং এখন যখন জানতে পারলেন যে ওই দুর্ঘটনার শিকার মেয়েটি আজ প্রিয়াঙ্কা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, তখন তার মাথা নিজের অতীতের সামনে নত হয়ে গেল। এই সত্য শুনে প্রিয়াঙ্কার পৃথিবী যেন এক মুহূর্তে কেঁপে উঠল। তার ভেতরে যে দুঃখ বছর ধরে এক দুঃখজনক দুর্ঘটনার মতো ছিল, তা এখন হঠাৎ একটি চেহারা, একটি নাম আর একজন দায়িত্বশীল ব্যক্তির সাথে জুড়ে গেল। তার মনে হলো যেন তার হারিয়ে যাওয়া শৈশব, মা বাবার বিচ্ছেদ, 12 বছর বয়সের একাকিত্ব, মন্দিরের পাশে কাটানো রাত, ক্ষুধা, অপমান আর সংঘর্ষ সবকিছু একবারে আবার সামনে এসে দাঁড়িয়েছে। এটা জেনে নেওয়া যে মানুষটি নিজের অবহেলায় আর পরে নীরবতা দিয়ে তার জগৎ উজাড় করে দিয়েছিল, সেই আজ তার সাহারা হতে চাইছে, এটি তার মনকে ভেতর থেকে নাড়িয়ে দিল। একদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখে সে প্রথমবার শুধু অপরাধ নয়, সত্যিকারের অনুশোচনা দেখল। এই পরিস্থিতি এত জটিল ছিল যে তাতে ক্রোধ, যন্ত্রণা, ঘৃণা, দয়া আর বোধ সব একসাথে উথলে উঠল। তার মনে হলো যেন তার পুরো জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সে অতীত থেকে পালাতেও পারছে না, আবার শুধু ঘৃণায় গুটিয়ে রাখতেও পারছে না। রাহুল নিজের অপরাধ শুধু স্বীকার করেননি, বরং তাকে নিজের জীবনের ঋণ বলে মেনে নিলেন। তিনি স্পষ্ট করে দিলেন যে এটি শুধু একটি দুঃখজনক ঘটনা নয়, তার জীবনের সবচেয়ে বড় নৈতিক ব্যর্থতা। তিনি তার ভেতর থেকে উঠে আসা ভাবও সামনে রাখলেন যে তিনি এই অপরাধ থেকে মুক্তি কিনতে চান না। তিনি জানতেন টাকা কখনো কোনো মেয়ের শৈশব, কোনো স্ত্রীর স্বামী বা কোনো পরিবারের সাহারা ফেরত দিতে পারে না। কিন্তু তিনি বুঝতেন যে প্রায়শ্চিত্তের পথ শুধু মাথা নত করে অপরাধ স্বীকার করা আর ক্ষতিগ্রস্ত জীবনের সামনে নিজেকে দায়ী মনে করার মধ্য দিয়ে যায়। এই ভাব থেকেই তিনি প্রিয়াঙ্কার সামনে নিজের সবচেয়ে গভীর সত্য রেখে দিলেন। তিনি স্বীকার করলেন যে এটি তার ঋণ, এমন ঋণ যা তিনি পুরোপুরি শোধ করতে পারবেন না, কিন্তু তবুও তিনি নিজের বাকি জীবন সেই ঋণের সাথে সততার সাথে বাঁচতে চান। তার জন্য প্রিয়াঙ্কাকে পুত্রবধূ করা কোনো সামাজিক পরিকল্পনা নয়, তিনি একে নিজের প্রায়শ্চিত্তের এক বিনম্র রূপ মনে করতেন। যদি প্রিয়াঙ্কা এই বাড়িকে আপন করে নেয়, যদি সে এই সম্পর্ক গ্রহণ করে, তবে সম্ভবত তিনি নিজের অপরাধের সামনে পুরোপুরি নত হয়ে বাঁচতে পারবেন, শুধু একজন সফল ব্যবসায়ীর মতো নয়। প্রিয়াঙ্কা এই স্বীকারোক্তির পর দীর্ঘ সময় ভেতর থেকে শান্ত হতে পারল না। কিন্তু সেই অশান্তির মাঝেও সে আরেকটি জিনিস দেখল, রাহুলের নত মুখ, তার কণ্ঠস্বরের ভেঙে পড়া এবং বছরের পর বছর ধরে বাড়তে থাকা অনুশোচনা। এই অনুশোচনা কৃত্রিম ছিল না, কোনো সুযোগ নেওয়ার সমবেদনা ছিল না। সেটি ছিল এমন এক মানুষের কষ্ট যে অনেক দেরি করে হলেও নিজের অপরাধকে পূর্ণ সত্যের সাথে চিনতে পেরেছে। প্রিয়াঙ্কা অনুভব করল যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি এখন নিজের পদ, ধন বা অধিকার দিয়ে কথা বলছে না, বরং নিজের অপরাধ আর মানবিকতার মাঝে দাঁড়িয়ে কথা বলছে। ধীরে ধীরে তার ভেতরের সিদ্ধান্ত রূপ নিতে শুরু করল। সে বুঝল যে তার সামনে থাকা সম্পর্কটি দয়ার নয়, এটি সেই মানুষের প্রায়শ্চিত্ত থেকে জন্ম নিয়েছে যে নিজে অপরাধ থেকে পালাতে চায় না। সে দেখল যে অর্জুনের সাথে তার টান মিথ্যে ছিল না, এবং এই বাড়িতে যে আপনত্ব সে অনুভব করেছে তা শুধু বাইরের সাহারার বিভ্রম নয়। খুব গভীরভাবে ভাবার পর সে নিজের ভেতরে এই জায়গা তৈরি করল যে জীবন কখনো কখনো ভেঙে যাওয়া পথগুলোকেও নতুন অর্থ দিয়ে দেয়। সে রাহুলের অপরাধকে ভুলে যায়নি, কিন্তু তার প্রায়শ্চিত্তের সততাকেও উপেক্ষা করেনি। অবশেষে সে গ্রহণ করে নিল। এই গ্রহণ করা কোনো বাধ্যবাধকতার ছিল না, বরং ছিল এক গভীর মানবিক সিদ্ধান্তের। সে দয়া থেকে নয়, প্রায়শ্চিত্তের সততা দেখে হ্যাঁ বলেছিল। তার এই সিদ্ধান্তে তার নিজের সংঘর্ষের গরিমাও ছিল, এবং সেই মানবিকতার পরিচয়ও যা কেবল কষ্ট দেয় না, বরং কখনো কখনো সেই কষ্টের মাঝ থেকেই নতুন সম্পর্কের জন্ম দেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই আঠিন্যেই তার আত্মার শক্তি লুকিয়েছিল। কিছু সময় পর সেই বাড়িতেই এক সাদাসিধে কিন্তু গভীর আবেগীয় বিবাহ সম্পন্ন হল। প্রিয়াঙ্কা আর অর্জুনের মিলন কোনো বাইরের জাঁকজমকের দৃশ্য ছিল না, বরং 3টি ভেঙে যাওয়া জীবনের জুড়ে যাওয়ার মুহূর্ত ছিল। অর্জুনের চেহারায় সন্তুষ্টি ছিল, প্রিয়াঙ্কার ভেতরে এক নতুন বিশ্বাস জন্ম নিয়েছিল, এবং রাহুলের চেহারায় বছর পর এমন এক শান্তি নেমে এসেছিল যা সম্ভবত তিনি অনেক দীর্ঘ সময় ধরে অনুভব করেননি। সেই শান্তি কোনো সফলতার ছিল না, বরং ছিল গ্রহণ, প্রায়শ্চিত্ত আর মানবিকতার শান্তি।
যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেল আদনান বয়েসকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে একটি নতুন আবেগীয় গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন। ধন্যবাদ।